দিয়া আপু, প্লিজ আমার কথাটা শোনো। কুত্তা, তুই যদি আমার সাথে আর একবার কথা বলার চেষ্টা করবি তোকে আমি শেষ করে ফেলবো। আরে তুমি আমার কথাটা তো শুনবে। সেদিন আসলে চুপ, একদম চুপ। তুই আমার দিকে আর এগিয়ে আসবি না। আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে তোকে আমি শেষ করে ফেলবো। তুই কি ভেবেছিস তুই আমাকে পুতুলের মতো ব্যবহার করবি? যখন ইচ্ছা কাছে আসবি, যখন ইচ্ছা দূরে চলে যাবি, আর আমি তোর মতো নাচতে থাকবো? চলে যা এখান থেকে। জি আপু, আমি আসলে সেদিন ইচ্ছে করেই যাইনি। আমাকে বাধ্য করা হয়েছে এই বাড়ি থেকে যাওয়ার জন্য। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি ভালো করেই জানি তুই নিজের ইচ্ছাই গিয়েছিস। সেদিন আমি তোকে কত রিকোয়েস্ট করেছিলাম যাওয়ার দরকার নেই বাড়ি ছেড়ে। তুই তোর ক্যারিয়ার গড়ার জন্য চলে গিয়েছিস। এখন তোর এত বড় ক্যারিয়ার হয়েছে, তুই তোর মতো থাক, আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। রাজীব বুঝতে পারল তার প্রিয় মানুষটা অনেক বেশি রেগে গেছে। দিয়া রাজীবকে অনেক বেশি ভালোবাসতো। দিয়া রাজীবের থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু দিয়া ছোটবেলা থেকে এই পাগলটাকে অনেক বেশি ভালোবাসতো। রাজীব অনেক বোকা টাইপের ছিল, এতেই সে অনেক বেশি খুশি ছিল। কিন্তু রাজীব পড়াশোনা করার জন্য লন্ডনে চলে যায়। এটা দিয়া একদম পছন্দ করে না, কারণ যাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না তাকে এতটা দিন কিভাবে না দেখে থাকবে। আজকে সকালের দৃশ্য থেকে একটু ঘুরে আসি। ওই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার ছেলে আজকে দেশে আসবে। রেহেনা চৌধুরীর চিৎকার শুনে তার পরিবারের সবাই চলে আসলেন, কারণ আজকে চৌধুরী বাড়িতে এক নতুন আনন্দের উপলক্ষ শুরু হয়েছে। কারণ চৌধুরী বাড়ির একমাত্র ছেলে রাজীব চৌধুরী আজকে দেশে আসতেছে। তখন রাজীবের বড় আম্মু অর্থাৎ আরাব চৌধুরীর স্ত্রী দৌড়ে আসলেন, কারণ আজকে তার সবচেয়ে আদরের সন্তান আসতে চলেছে। তিনি তখন তার মেয়ে দিয়াকে বললেন, দিয়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এত আনন্দের একটা সংবাদ পাওয়ার পরেও? আচ্ছা, তুই এরকম কেন? রাজীব চলে যাওয়ার পর থেকে কেমন জানি হয়ে গিয়েছিস। আজকে ছেলেটা আসতেছে এতদিন পর, তোকে যদি এই অবস্থায় দেখে তাহলে কি মনে করবে? আমাকে নিয়ে এই বাড়িতে কারোর কিচ্ছু যায় আসে না। আমি কারোর কথা শুনতে চাই না। আমার কারণে তোমাদের যদি ঝামেলা হয়ে থাকে তাহলে বলো, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। হ্যাঁ ভাবি, তুমি কেন মেয়েটাকে এরকম করে বলছো? এরকম করে কথা বলার কোনো দরকার নেই। চলো আমরা ব্যবস্থা করতে থাকি। রাজীব আসার পর এমনিতেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। দিয়া কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রইল, কারণ রাজীবের সম্মুখীন সে হতে চায় না। সে তো রাজীবকে অনেক বেশি রিকোয়েস্ট করেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু রাজীব তো সেদিন ক্যারিয়ারের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল। আজকে তার রাজীবকে কোনো প্রয়োজন নেই, কিন্তু সামনে আসার পর পাগলটাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে তো, এটাই চিন্তা করছিল। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল বাড়িতে। উৎসবের আমেজ, চারিদিকে সার্ভেন্টরা দৌড়াদৌড়ি করতেছেন, কারণ আজকে এই বাড়ির একমাত্র ছেলে আসবে। নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির পুরুষ মানুষ অর্থাৎ আরাব চৌধুরী এবং শরীফ চৌধুরী 2 ভাই আজকে বাড়ি থেকেই বের হননি। বিকালের দিকে বাড়ির পাশে এসে গাড়ি থামলো, তখন সবাই গাড়িটা গিয়ে ঘিরে ধরলো, কারণ তাকে নামাতে হবে। রাজীব নেমে তার বাবা মাকে সালাম করলো। তার বড় আম্মু এবং বড় আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কারণ তাদের কাছ থেকে সে কিছুতেই দূরে যেতে চায়নি। কিন্তু তারা বাবা চাচারা তাকে বুঝিয়েছে, কারণ তাকে তার কেরিয়ার করতে হবে। এই বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও প্রতিটি মানুষ নিজেদের জীবন নিয়ে খুবই সিরিয়াস। তারা চায় না কোম্পানি আছে বলে নিজের বাড়ির ছেলেকে অশিক্ষিত বানাতে। তারা রাজীবকে শিক্ষিত করে যোগ্যতা অনুসারে চাকরি দিতে চেয়েছিল কোম্পানিতে। সেই জন্যে তারা রাজীবকে বাধ্য করেছিল বিদেশ যাওয়ার জন্য, কারণ এই বাড়িতে থাকলে তারা পড়াশোনা সবকিছু বন্ধ হয়ে যাবে। ওইদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে একজন সবকিছুই দেখতেছিল। সে আর কেউ নয়, দিয়া। কিন্তু সামনে যাওয়ার সাহস নেই। দিয়া তখন মনে মনে বলল, দেখো পাগলটা কত স্মার্ট হয়ে গেছে, কত হ্যান্ডসাম হয়ে গেছে,
কি দরকার ছিল এসবের? আমি তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, তাহলে কি দরকার ছিল স্মার্ট হওয়ার? নিশ্চয়ই অনেক মেয়েদের সাথে সম্পর্ক করেছে, ওখানে তো এসব শুনেছি অনেক পপুলার। বলেই দিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাজীবকে বাড়িতে এনে কি খাওয়াবে, কিভাবে রাখবে, এটাই চিন্তা করতে সবাই ব্যস্ত। হয়তো দিয়াকে নিয়ে আজকে চিন্তাও করতেছে না। তখন শরীফ চৌধুরী বলে উঠলেন, আরে তোমরা সবাই এখানে আসো, আবার মেয়েটা কোথায়? আরে ভাই, ওর কথা আর বলবেন না। সকালে যখন বলেছি রাজীব আসবে, তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে, কোনো কথা বলছে না। বিরক্ত হয়ে গেছে নাকি এসব দেখে। এই কথা শোনার পর রাজীব শান্ত হতে পারছিল না, কারণ তার প্রিয় মানুষটা এরকম করছে কেন এটা ভালো করেই জানে। কিন্তু রাজীব দূরে গেলেও প্রতিটা মুহূর্ত চিন্তা করেছে দিয়াকে নিয়ে। দিয়াকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার বাবা আর চাচার কথাই তো তাকে যেতেই হয়েছে। কিন্তু সে প্রথমে যেতে চায়নি। সেখানে যাওয়ার পর আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে। ওখানে অনেক মেয়ে তাকে প্রপোজ করেছে, কিন্তু রাজীব কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, শুধুমাত্র একটা মানুষের জন্য। সে চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে গিয়ে নিজের রুমে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। অনেকদিন পর দেশে এসেছে, তাই এই অবস্থা। সন্ধ্যা হতেই সবাই আড্ডা দিতে শুরু করলো, কিন্তু এখনো দিয়া রুম থেকে বের হয়নি। খাওয়া দাওয়া করেই সবাই ডেকেছে, কিন্তু দরজা খোলেনি, বন্ধ করে বসে আছে রাজীব। তখন নিচে নামলো। নিচে নেমে তার বাবা চাচার দিকে তাকিয়ে বলল, আব্বু, বড় আব্বু, তোমরা যেটা বলেছিলে আমি সেটা করেছি। তোমরা বলেছিলে আমার ক্যারিয়ার গঠন করার কথা। আজকে আমি ডিগ্রি নিয়ে বিদেশ থেকে ফিরেছি, কিন্তু এখন আর তোমরা আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। সবাই জানেন রাজীব কিসের কথা বলতেছে। তখন শরীফ চৌধুরী বললেন, হে ভাইয়া, রাজীব একদম ঠিক কথা বলেছে। দিয়ের অবস্থা দেখেছো? রাজীব চলে যাওয়ার পর থেকে ঠিকমতো কারোর সাথে কথা বলেনি, খাওয়া দাওয়া করেনি, শরীরের অবস্থা কি বানিয়েছে। এখন আমি চাচ্ছিলাম রাজীবকে আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়ে তার বিয়েটা করিয়ে দিতে। তোমার কি কোনো আপত্তি আছে? আমার তো কোনোদিনই আপত্তি ছিল না। আমার আরও খুশির ব্যাপার এটা। আমি সেদিন আপত্তি করেছিলাম শুধুমাত্র একটা কারণে, কারণ তখন যদি আমি তাদের বিয়েটা দিয়ে দিতাম তাহলে তারা আরও আপন হয়ে যেত। সে তখন যেতে চাইতো না। আমি শুধুমাত্র আমার ছেলের ক্যারিয়ারের জন্য এরকম করেছি। বড় আব্বু, আমি তো আমার ক্যারিয়ার গঠন করে ফেলেছি। তোমরা যেটা বলেছিলে আমি সেটাই করেছি। এখন আর আমি চাই না যে ও কোনো কষ্ট পাক। তাহলে দাঁড়িয়ে দেখছো কি জামাই বাবা? তাড়াতাড়ি যাও, গিয়ে বউয়ের রাগ ভাঙাও, না হলে খারাপ কিছু করে ফেলতে পারে। এই কথা শোনার পর রাজীব দৌড়ে যেতে শুরু করলো। তখন সবাই জোরে হেসে উঠল। এটা দেখার পর রাজীব পিছনে ফিরে কিছুটা লজ্জায় পড়ে গেল। লজ্জায় মাথা নিচু করে উপরে চলে গেল। সে খুব ভালো করেই জানে দিয়া কতটা রাগী আর জেদি। নিজের ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হলে সে সব কিছু ধ্বংস করে দিতে পারে। রাজীব তখন গিয়ে দরজায় ডাকতে শুরু করলো, কিন্তু দিয়া দরজা খুলতেছে না। তখন রাজীব বলল, দিয়া আপু, তুমি দরজা খুলছো না কেন? তুমি কি চাও আমি দরজাটা ভেঙে ফেলি? আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব। তখন হঠাৎ করে দরজা খুলে গেল। সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা দেখার পর দিয়া তার দিকে তাকিয়ে বলল, কেন এসেছিস সেখানে? আমাকে আবার কষ্ট দিতে, তাই না? কেন এরকম করছো আপু? আমি তো নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি। তোমার আব্বু তো সেদিন সেটা মেনে নেয়নি। যদি মেনে নিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন আমার আব্বুর সব দোষ হয়ে গেছে, তাই না? সেদিনকে তোর ইচ্ছা ছিল না? তোর ইচ্ছা না থাকলে কি কেউ তোকে পাঠাতে পারতো? তুই নিজের মুখে সেদিন বলেছিলি তুই তোর ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে চাস, এই জন্য আমি আর কিছু করতে পারিনি। না হলে আমার থেকে তোকে কেড়ে নেবে এত বড় সাহস কার আছে? এবার বাস্তবে ফেরা যাক। দিয়া রাগী চোখে তাকিয়ে আছে। তখন রাজীব তার দিকে এগিয়ে যেতে শুরু করলো। দিয়া দরজার একদম কাছাকাছি চলে গেল, গিয়ে দরজায় আটকে গেল। রাজীব দিয়ার মাথার দিকে 2 হাত দিল।
দিয়া চলে যেতে চাইছে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে মানুষ বড্ড দুর্বল, যেখানে মানুষ চেষ্টা করে ছুটে যেতে কিন্তু পারে না, কারণ সব জায়গায় জোর খাটানো গেলেও নিজের ভালোবাসার মানুষের কাছে আসলে মানুষ একদম দুর্বল হয়ে যায়। আর অবস্থা ঠিক সেই রকম হয়ে গেছে। দিয়া তখন রাজীবকে বলল, দেখ রাজীব, আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যেটা হয়ে গেছে সেটা আমি ভুলে যেতে চাই। তুই নিজের ক্যারিয়ার গড়েছিস, অনেক হ্যান্ডসাম হয়েছিস, আগের থেকে চালাক হয়ে গেছিস। সেই বোকাশোকা মানুষটা আর নেই। তুই আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি, তাই আমার পেছনে পড়ে নিজের জীবনটা নষ্ট করিস না। আমি তো বুড়ি হয়ে গেছি। এই কথা শোনার পর রাজীব হঠাৎ করে দিয়াকে চাপটে জড়িয়ে ধরল। দিয়া কিছু বুঝতে পারছে না, সে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। রাজীব তখন তাকে বেশ জোরে চেপে ধরল, এরপর বলল, ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি আদরে চলে তুমি? যদি ভালোবাসি বলি তোমায়, আমার এই স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না বলো না কিছুই তুমি, যদি ভালোবাসি বলি তোমায়। আমি চাই শুধু তোমার হাতে, আমি চাই শুধু তোমার হতে। তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সব কিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার, একাকী নিঃসঙ্গ জীবন। তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি, ভালোবাসি সিনিয়র রাগী চাচাতো বউকে। দিয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার সেই পিচ্চিটার মুখে এরকম কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। দিয়া বলে ওঠে, যতটুকু ভালোবেসেছো তার চেয়ে বেশি কষ্ট দিয়েছো, যতটুকু হাসিয়েছো তার চেয়েও বেশি কাঁদিয়েছো, যতটুকু স্বপ্ন দেখিয়েছো তার চেয়ে বেশি স্বপ্ন ভেঙেছো, যতটুকু কাছে টেনেছো তার চেয়েও বেশি দূরে ঠেলেছো। তবুও আজও ভুলতে পারিনি তোমাকে, হয়তো ভুলতে পারবো না কখনো। তুমি সবসময় কেবল নিজেকে নিয়েই ভেবেছো, নিজেকে ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো। তুমি হচ্ছে একটা কষ্টদায়ক পাথরের টুকরো, যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত। তোমার যত যার সাথে কথা বলতে ইচ্ছে হয় তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও, আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও। তোমাকে সবাই এত ভালোবাসে, তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর মনে রেখো। মানুষকে দেওয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে, কখনোই সুখী হবে না তুমি কোনো দিন। দিয়ার মুখে তুমি ডাক শুনে রাজীবের ভিতরে কেমন জানি অনুভূতি কাজ করতে শুরু করলো। সে তখন দিয়ার সামনে বসে পড়ল, এরপর বলল, তুমি শুধু বাইরের হারে মুখটাই দেখলে, তুমি ভিতরের ভাঙা মনটা দেখলে না। আমি সেদিন কতটা কান্না করেছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি তো সামনে হাসি মুখে থেকেছি। না, আমাকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছিল। আব্বু এবং বড় আব্বু মিলে আমাকে বলেছিল যেন আমি বাইরে চলে যাই, আর এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। তোমাকে পেতে হলে আমাকে এই কাজ করতে হবে। আমি তোমাকে পাবার জন্যই এরকমটা করেছি। হয়তো তোমাকে কোনোদিন ভালোবাসি বলিনি, কিন্তু আমি ভেতর থেকে তোমাকেই চাইতাম। রাজীবের এরকম করুণ আত্মসমর্পণ দেখে দিয়া আর থেমে থাকতে পারল না। জড়িয়ে ধরল তার পিচ্ছিটাকে, কান্না করতে শুরু করলো প্রচণ্ড পরিমাণে। এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। কিন্তু রাজীবকে অবাক করে দিয়ে দিয়া তার চুল চেপে ধরে পাগলের মতো ঠোঁটে মুখে কিস করতে শুরু করলো। রাজীব প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে নিজেই রেসপন্স করলো। প্রায় 10 মিনিট পর একে অপরকে ছেড়ে দিয়ে তাকিয়ে আছে। রাজীব লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। এটা দেখার পর দিয়া হাসতে শুরু করলো। এদিকে দিয়া এই রাজীবের মধ্যে খুঁজে পেল সেই পিচ্ছি রাজীবকে, যে জড়িয়ে ধরার পর লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। তখন দিয়া বলল, কয়টা মেয়ের সাথে প্রেম করেছিস পিচ্ছি? আমার গড প্রমিস, আমি একটা মেয়ের সাথেও প্রেম করিনি। সাথে বাটপারি করার চেষ্টা করবি না। কত হ্যান্ডসাম আর কিউট হয়ে গেছিস আগের থেকে। অনেক মেয়ে তো তোকে প্রপোজ করেছে ওখানে, তাই না? হ্যাঁ, প্রপোজ করেছে তা ঠিক, কিন্তু আমি কাউকে পাত্তা দেইনি, কারণ আমার রাজকুমারী তো এখানে আমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে রাজকুমার কেন বাইরে অন্য মেয়েদের দিকে তাকাবে? আমি কোনো মেয়েদের দিকে তাকাই না। সত্যি বলছিস তো নাকি মিথ্যা? সত্যি বলছি, কিন্তু তুমি একটু আগে আমাকে তুমি করে বলছিলে, কিন্তু হঠাৎ করে
তুই করে বললে কেন? ওটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, এখনো অভ্যাস হয়নি, তবে বিয়ের পর আস্তে আস্তে চেষ্টা করব। এখনই তোকে বিয়ে করব, চল। আরে পাগল হয়ে গেছো নাকি? আমি এখন বিয়ে করতে চাই না। আগে কোম্পানিতে জয়েন হই, এরপর পরিবারের যেদিন বিয়ে দিবে সেদিন বিয়ে করব। আমার সেটার কোনো প্রয়োজন নেই, আমার এখনই তোকে বিয়ে করতে হবে। তোকে ছাড়া আমি আর একটা মুহূর্তেও থাকতে চাই না। দিয়া আপু প্লিজ। দিয়া ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল রাজীবের গালে। রাজীব হা হয়ে তাকিয়ে আছে। রিয়া রাগে কটমট করতে করতে বলল, একটা দিলাম আপু টাকার জন্য, আর একটা যদি খেতে চাস তাহলে আরেকবার না করবি। যদি না করিস তাহলে কিন্তু আজকে তোকে এখানে খুন করে ফেলবো। কোনো কথা বলবি না, আমি কথা বলবো এখন সবার সাথে। চল নিচে। বলেই সে রাজীবের কলার চেপে ধরে নিচে নেমে পড়ল। এটা দেখার পর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। দিয়ার মা তখন এগিয়ে আসলেন, এসে বললেন, আমার ছেলেটা বাড়িতে আসার পর থেকে শুরু করে দিয়েছিস এরকম, তাই না? ছেলেটার কলার চেপে ধরে আছিস কেন? এখনো কি সেই ছোট আছে নাকি? চুপ, তোমরা একদম চুপ থাকবে, তোমাদের সাথে আমার কোনো কথা নেই। আব্বু, আমি এখনই বিয়ে করতে চাই। তোমরা যদি আপত্তি করো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, না হলে নিজের কোনো ক্ষতি করে ফেলবো। তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। কি বলছিস মা, তুই তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে বিয়ে কেন? আমরা কত স্বপ্ন দেখেছি, আমাদের বাড়ির একমাত্র ছেলে, তার বিয়ে হবে অনেক বড় করে। ভালো করে করবে সেটা তো পরেও করা যায়, কিন্তু আমি তাকে এখনই বিয়ে করতে চাই। পরে অনুষ্ঠান করা যাবে, কিন্তু আমি বিয়ে এখনই করব। তোমরা যদি আপত্তি করো তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো, এটা খুব ভালো করে মনে রাখবে। আরাব চৌধুরী এবং শরীফ চৌধুরী একে অপরের দিকে তাকাচ্ছেন। তারা খুব ভালো করেই বুঝতে পারছেন দিয়া যেটা বলছে সেটাই করবে, সেই জন্যে তারা আর কোনো আপত্তি করলেন না। তখন শরীফ চৌধুরী বললেন, আচ্ছা মামনি, তুমি যখন বলছো তাহলে আজকে এখনই বিয়ে দেব, কিন্তু রাজীব কি রাজি আছে? ও কি রাজি থাকবে? আমি যেটা বলেছি সেটাই হবে। ও বিয়ে করতে না চাইলে ওকে বেঁধে বিয়ে করাবো। এই কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। রাজীব চুপচাপ দাঁড়িয়ে আছে। সে জানে এখন এই পাগলিটাকে থামাতে গেলে তার উপরে বিপদ আসবে। একটু পরে কাজী ডেকে নিয়ে আসা হলো। এরপর তাদের বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। রাজীবের ভীষণ লজ্জা লাগতেছে সবার সামনে দাঁড়াতে, কিন্তু দিয়া স্বাভাবিক অবস্থায় সবাইকে সালাম করলো। এরপর রাজীবকে রুমে যেতে বলল। সাধারণত মেয়েরা ছেলেদের জন্য বাসর ঘরে অপেক্ষা করে, কিন্তু না, রাজীব অপেক্ষা করছে তার বউয়ের জন্যে। কারণ তার জীবনে যাই ঘটেছে সবই উল্টো ঘটেছে, শুধুমাত্র এই মেয়েটার কারণে। কিন্তু মেয়েটা যে তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। দিয়া তখন সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেল। এরপর হঠাৎ করে কি যেন ভেবে পিছনে ফিরে তাকিয়ে বলল, আব্বু, আম্মু, ছোট আব্বু, তোমাদের সবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি শুধুমাত্র আমার পিচ্চিটাকে পাওয়ার জন্যই এরকম করেছি। এখন থেকে আরেক দিয়াকে তোমরা দেখতে পাবে। এখন আমি আমার জানটাকে পেয়ে গেছি, এখন আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। সবার মুখে প্রশান্তির হাসি। এটা দেখার পর দিয়া খুশি মনে করে প্রবেশ করলো বাসর ঘরে। রাজীব এগিয়ে আসলো, এসে মাথা নিচু করতে যাবে তখন দিয়া বলল, ওই কুত্তা, তুই কি পাগল হয়ে গেছিস? বাসর ঘরের স্বামীকে স্ত্রীরা সালাম করে পায়ে ধরে, তুই আমাকে সালাম করছিস কেন? আমি কি তোর জামাই লাগি নাকি? আমি তোর বউ। আরে আপু, তুমি তো আমার থেকে বয়সে বড়, আর ছোটরা বড়দের সালাম করবে, বড়রা ছোটদেরকে না। কথাটা শোনার পর দিয়ার মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেল। এই ছেলেটা বড় হয়েছে কিন্তু মাথায় এখনো গোবর ভরা, সেই জন্যে সে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল রাজীবকে। এরপর বলল, বলদ কোথাকার, বউয়েরা কোনোদিন স্বামীর থেকে বড় হতে পারে না। তুই এখন থেকে আমার স্বামী মানে আমার থেকে বড়, তাই আর কোনো কথা বলবি না। আরেকবার যদি আপু বলিস তাহলে তোর জিভ আমি কেটে নেব। রাজীব কোনো কথা বলল না। দিয়া তখন আস্তে আস্তে রাজীবের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেল। রাজীব তখন বলল, আচ্ছা তুমি কেন এরকম বারবার করো? তোমার ঠোঁটে কতটা লিপস্টিক দেওয়া আছে, এগুলো খেলে আমার পেট খারাপ করবে না?
আরেকটা কথা বললে তোকে কিন্তু আমি এখন গলা টিপে মেরে ফেলবো। আমার লিপস্টিক খেয়ে তোর পেট খারাপ করবে, তাই না? আজকে তোকে এটাই খেতে হবে। যদি না খেতে চাস তাহলে তোকে শেষ করে ফেলবো। আমি এটা খেতে চাই না। তোকে খেতেই হবে। বলেই দিয়া রাজীবের ঠোঁট চেপে ধরল। এরপর পাগলের মতো কিস করতে শুরু করলো। শেষ পর্যন্ত দুজনেই ভালোবাসার নতুন এক সাগরে হারিয়ে গেল, যেটার কথা আপনারা না জানলেও চলবে। সকালে রাজীবের ঘুম ভাঙল মুখের উপর পানির ছিটা পড়তেই। দিয়া গোসল করে এসেছে, তার সামনে দাঁড়িয়ে তার মুখে চুল দিয়ে নাড়ানাড়ি করতেছে। রাজীব এক টান দিয়ে দিয়াকে তার বুকে জড়িয়ে নিল। এটা দেখার পর দিয়া বলল, বাবা, আমার পিচ্চিটা দেখে অনেক রোমান্টিক হয়ে গেছে। তুমি কি ভেবেছো তুমি একাই রোমান্টিক হতে পারো? আর আমি কালকে রাতে যা করেছি তা আমার বোকামি? হ্যাঁ, আমি তো শুধুমাত্র তোমার সামনে সেই পুরনো রাজীব সেজে দেখালাম, যেটাকে তুমি চাও। আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু তোমার সামনে আমি এরকম বোকা হয়েই থাকতে চাই। দিয়া তখন রাজীবকে জড়িয়ে ধরল। এরপর বলল, হয়েছে, সব কিছু বুঝতে হবে না। যা বুঝেছো এটাই অনেক বেশি বুঝে গেছো। আর বোঝার প্রয়োজন নেই। আমার সামনে কোনোদিন চালাকি করতে আসবে না। আমি আমার বোকা রাজীবকে চাই। ওকে ম্যাডাম, তাহলে এখন একটু আদর করে দেন আমাকে। রাতেই তো দিলাম। রাতে দিলে তো রাতের সেটা, এখন একটু সকালের আদর দিবে। নিচে সবাই অপেক্ষা করতেছে, এখন দিতে পারবো না। রাতে হবে, এখন চলো। ধুর, তুমি আমাকে ভালোই বাসো না। আমি চলেই যাচ্ছি। কত মেয়েরা আমাকে প্রপোজ করেছে, তাদের কাছে গেলে কত কিছু পাওয়া যাবে সেই কথা বলে। ওরে কুত্তারে, দেখবো আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাতে পারে। কত আদর নিতে পারিস, ওয়েট কর। এরপরে কি হলো সেটা সবাই বুঝতে পারছেন। তাদের এই মিষ্টি সংসার চলতে থাকুক। আসলে ধৈর্য ধরলে কোনো কিছুই আমাদের হাতের বাইরে যায় না। ধৈর্য ধরতে হবে। হয়তো রাজীব ধৈর্য ধরেছে, তাই ভালোবাসাটা আরো দ্বিগুণ হয়েছে। আমাদের সবার উচিত নিজেদের প্রিয় মানুষকে আগলে রাখা, মিথ্যার সম্পর্কে জড়িয়ে না থেকে সত্যিকারের ভালোবাসা খুঁজে বের করা। সত্যিকারের ভালোবাসায় ধনী গরিব ছোট বড় কোনো কিছুই সমস্যা নয়। শুধু দুজনের মনের সাথে মনের মিল থাকলেই জীবন সুখের হয়। প্রতিটি মানুষ যেন তার প্রিয় মানুষকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।